এ যেন সম্পত্তির অথই মহাসাগর, যার কুল কিনারা খুঁজে পাওয়াই দায়। ঠিক কত সম্পদ গড়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব এখনো না মিললেও বেরিয়ে আসছে নিত্য নতুন তালিকা। বিভিন্ন গণমাধ্যমে আসা বেনজিরের সম্পদের হিসাব ধরে বুধবার ফের সেগুলো জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ঢাকার আদাবর, গুলশান ও বাড্ডায় থাকা বেনজিরের 8টি ফ্ল্যাট এবং বান্দরবন ও রূপগঞ্জের 1566 কাঠা সম্পদ জব্দের আদেশ দেন। সিটিজেন টিভি তে ওনার শেয়ার আছে, সেই শেয়ারটা, এবং ওনার একটা অ্যাপারেলস আমরা পেয়েছি টাইগার এ ফিট একটা অ্যাপারেলস, এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি। সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে ওনার কিছু শেয়ারের সন্ধান আমরা পেয়েছি, ফ্রিজ করেছি। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা ওই সমস্ত সম্পত্তিগুলি আদালতে ক্রোক করার জন্য আবেদন জানাই। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন এবং এই সম্পত্তিগুলি ক্রোক এবং ফ্রিজ করা হয়। কিভাবে সরকারের এত উচ্চ পদে থেকেও সবার চোখে ধুলো দিয়ে সম্পদের পাহাড় গড়লেন বেনজির? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইজিপি থাকার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ মেলেনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পৃথক তদন্তের দাবি করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি। পুলিশ এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত। তার কর্মকালীন সময়ে সরকার টাকা সে আত্মসাৎ করেছে কিনা সে ব্যাপারে এখনও কিন্তু উদ্যোগ নেয় নাই, তদন্ত কমিটি করে নাই পুলিশের এবং র্যাবের মধ্যে। এতে কি ইঙ্গিত বহন করে? বেনজির ইস্যুতে যখন উচ্চকিত সব মহল, তখন কোথায় আছেন তিনি? এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। পুলিশ বাহিনী হচ্ছে জনগণের মধ্যে থেকে উঠে আসা একটা বাহিনী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবং জনগণের জন্য কাজ করে। সময় যত গড়াচ্ছে ততই যেন ঘোলাটে হচ্ছে এমপি আনার হত্যা রহস্য। নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আনার হত্যায় যারা মায়া কান্না করেছে তাদেরই দুজন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, যাদেরকে ইতোমধ্যেই জড়িত সন্দেহে আটক করেছে ঢাকার গোয়েন্দারা। নজরদারিতে আরও কয়েকজন নেতাকর্মী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন আনার কন্যা ডরিন। তার অভিযোগ, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বড় বড় জায়গা থেকে হচ্ছে তদবির। অনেক জায়গা থেকে তদবির করা হচ্ছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে। তবে এমন অভিযোগ উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। আনার হত্যাকাণ্ডে নেতাদের আটক ইস্যুতে পাল্টাপাল্টে বিক্ষোভ করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলায় হাজিরা দিতে বুধবার সকালেই ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। 10:30টায় শুরু হয় মামলার কার্যক্রম। এ সময় ডক্টর ইউনূস বাদে 13 আসামিকে লোহার কাঠগড়ায় যেতে বলেন বিচারক। এরপর অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারক, যেখানে বলা হয় জালিয়াতির মাধ্যমে পারস্পরিক যোগ সাজস্যে গ্রামীণ টেলিকমের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি, যা বিচারযোগ্য। তবে আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই
লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা হলো সাক্ষ্য প্রমাণের বিষয়, সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে, সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দাবি করেন হয়রানি করা হচ্ছে। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এইখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখে ধার্য করা হয়েছে 15ই জুলাই। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। যেখানে একটি গাছ কাটার পরিবর্তে 3টি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে এভাবেই কেটে ফেলা হয়েছে শতাধিক তাল গাছ। নড়াইলের লোহাগড়া উপজেলার কুমরি গ্রাম। এই গ্রামের মানুষ বিলে যাবার রাস্তা তৈরি করতে মাটি কাটার জন্য অনুমতি ছাড়াই কেটে ফেলে গাছগুলো। সারিতে তাল গাছরা রাখিয়ে দিয়েছে, আর এক সারি কাটছে মাটি কাটার সুবিধার জন্য। এখানে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি, কিন্তু আমরা পাইনি, সেই ক্ষেত্রে তাল গাছগুলো কাটা হয়েছে। বজ্রপাত সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাল হয়ে থাকতো এসব তাল গাছ। কেটে ফেলায় এখন চরম ঝুঁকিতে পড়বে এখানকার পরিবেশ, এমন আশঙ্কা পরিবেশবিদদের। এখানে এই তাল গাছ নিধন করা বা উপড়ে ফেলানো, এটা খুবই পরিবেশের জন্য একটি হুমকির সম্মুখীন আমার কাছে মনে হয়েছে। তাল গাছ আমাদের দেশের জন্য খুবই দরকার, বিশেষ করে বজ্রপাতের থেকে রক্ষা করতে। এদিকে নিজেদের আওতায় না থাকার অজুহাত দেখিয়ে গাছ কাটার বিষয়টি এড়িয়ে যান বন বিভাগের এই কর্মকর্তা। কথা বলতে চাননি ক্যামেরার সামনেও। এটা আমাদের বনায়ন না, তো বনায়ন বা আমাদের চুক্তিবদ্ধ এলাকা না থাকলে আমরা ওখানে কিছু করতে পারি না। ক্যামেরায় ভাই আমার তো নিষেধ, আমি তো ক্যামেরায় কথা বলতে আমার আগে বলছিলাম না, আমার উদ্বোধন যিনি আছেন উনি ছাড়া আমি কথা বলতে পারি না। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছে তাকে দায়িত্ব দিয়েছি। দিন দিন তালগাছ শূন্য হয়ে পড়ছে নড়াইলের বিল অঞ্চল, ফলে বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি বছরই বজ্রপাতে মারা গেছেন 10 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঈদযাত্রায় ট্রেনের প্রথম দিনে ভোগান্তি সঙ্গী করে অনেকে যাচ্ছেন গ্রামের বাড়ি। অধিকাংশ আন্তনগর ট্রেনই ছাড়ছে দেরিতে। কমলাপুর থেকে সিলেটের পারাবত ও জয়ন্তিকা এক্সপ্রেস প্রায় 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। কিশোরগঞ্জের 11 সিন্ধু ও জামালপুর এক্সপ্রেসও একই অবস্থা। এছাড়া পঞ্চগড়, দিনাজপুর, রংপুরের ট্রেনও ছাড়ে দেরিতে। 7:15 ছাড়ার কথা, 9টা বাজে গেছে, অনেক লেট, বাচ্চা নিয়ে বসে রয়েছি। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট করছে, আর আমাদের এই পর্যন্ত যে ভোগান্তি সৃষ্টি হয়েছে মানে বলার মতো না। একটু কষ্টে আছি, 2 ঘন্টা লেটে ছাড়তেছে। কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, ট্রেন লাইনের রক্ষণাবেক্ষণ ও অতিরিক্ত সতর্কতার কারণে সময়সূচিতে হেরফের হচ্ছে। কানেক্টিভিটির কারণে সেখানে আগে যেখানে 10 মিনিট লাগছে সেখানে এখন 20 মিনিট লাগছে, 30 মিনিট লাগছে কোনো কোনো ট্রেনে। এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কোনো কোনো ট্রেন হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বিলম্ব হতে পারে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনিং আপনারা যথাসময়ে ছেড়ে যাবেন। এবারও টিকিটের ভোগান্তি এড়াতে অনলাইনে বিক্রি হয়েছে শতভাগ টিকিট। ঈদে বিভিন্ন রুটে চলবে 10 জোড়া বিশেষ ট্রেন। শিডিউল বিপর্যয় এড়াতে 16 জুন পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল কুয়েতের দক্ষিণাঞ্চল। বুধবার ভোরে হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে দেশটির মানগাফ শহরের এই বহুতল ভবনটি। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু প্রাণ। ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়েও মৃত্যু হয় অনেকের। ভবনটি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো বলে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়। নিহতদের মধ্যে কয়েকজন ভারতীয় রয়েছেন, তবে কোনো বাংলাদেশি মারা গেছেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ ঘটনায় প্রায় 1/2 শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এ দুর্ঘটনায় ভবন মালিকের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে তাকে। এ ধরনের দুর্ঘটনার জন্য ভবন মালিকরাই দায়ী। শ্রমিকদের গাদাগাদি করে না রাখার ব্যাপারে তাদের সব সময় সতর্ক করা হয়, এরপরও আইন অমান্য করে তারা। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে ভবনের নিচের গোডাউন থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মিলা খন্দকার, চ্যানেল 24। গরুর উৎপাদন বাড়িয়ে বিশ্বে মাংসের বাজার নিজেদের দখলে রাখার চেষ্টা করছে ব্রাজিল। দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে অন্যতম উৎস গবাদি পশুপালন। ব্রাজিলে এমন প্রজাতির গরুও আছে যার দাম কোটির ঘরে, বিশেষ করে ভিয়াতিনা 19। সম্প্রতি FIV মারা মুভিস নামের এই প্রজাতির একটি গরু নিলামে রেকর্ড 40 লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি টাকায় যার মূল্য 47 কোটির বেশি। এসব গরুর ওজন শুনলে যে কারো চোখ কপালে উঠবে। প্রায় 1100 কেজি ওজনের গরু দেখে মনে হতে পারে কোনো দৈত্য দানব। ভিয়াতিন 19 প্রজাতির গরুগুলোর ওজন সাধারণ গরুর চেয়ে দ্বিগুণেরও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি গরু ভিয়াতিনা 19। বিশাল আকৃতির গরুটি এ পর্যন্ত জিতেছে বেশ কয়েকটি পুরস্কারও, যার মধ্যে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা অন্যতম। 2022 সালে এক নিলামে পেরেইরার এক কোম্পানি প্রায় $8 লাখ গরুটির অর্ধেক মালিকানা লাভ করে। বাকি অর্ধেক কিনে নেয় আরেক পক্ষ। গেল বছর এই দুই মালিক গরুটির 33% বিক্রি করে দেন। $1.3 মিলিয়ন গরুটির আংশিক মালিকানা লাভ করেন এক ব্যক্তি। বেশ কয়েক বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা থেকে এ জাতের গরু আনা হয় ব্রাজিলে। খামারিরা এসব জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরির মাধ্যমে তা অন্য গরুর গর্ভে রেখে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছেন। কেউ কেউ ডিম্বকোষ সংগ্রহের জন্য ব্যয় করেছেন $2.5 লাখ। ব্রাজিলে 230 মিলিয়নেরও বেশি গরু আছে। তবে বিশাল দেহের ভিয়াতিনা 19 নেলো জাতের গরু পালন করা হয় সাধারণত মাংস উৎপাদন বৃদ্ধির জন্য। মাসুম রাব্বি, চ্যানেল 24। যে সোনামিয়া মার্কেটে দুপুর হলেই শত শত মানুষের ভিড় হইচই, সেখানে এখন শুনশান নীরবতা। বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের সোনামিয়া মার্কেটে এমন অবস্থা গত কয়েকদিন ধরে। কারণ এই মার্কেটের নূর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন গত 4 জুন থেকে প্রতিষ্ঠান বন্ধ করে লাপাত্তা। তার কাছে 30 জনেরও বেশি আমদানিকারক ব্যবসায়ী আর অনেক ভ্রাম্যমাণ ট্রেডিং ব্যবসায়ীর পাওনা প্রায় $125 কোটি টাকা। যদিও টাকা না পাওয়ার ভয়ে এ নিয়ে মুখ খুলতে নারাজ ভুক্তভোগীরা। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন বিশ্বাসের ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে এমন প্রতারণায় তৈরি হচ্ছে আস্থার সংকট। 6-7 মাসের মধ্যে উনি যে বিশ্বাস জমা ফেলেছে, 36 বছরের ব্যবসা করতে এরা বিশ্বাস জমাইতে পারেনি। ওনাকে বিশ্বাসের উপর, ওনার ব্যবহার উপর মানুষে ওকে বিশ্বাস করে টাকা দিয়ে দিছে। এখন মানুষ ফতে বসে গেছে। তো ওভারঅল সবটা ব্যবসা যদি একটা নীতিমালার ভিতরে থাকে তাহলে মনে করেন আমরাও ক্ষতিগ্রস্ত হই না, যারা ছোট আছে তারাও ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে সবাই যার যার ব্যবসাটা সুন্দর মতো মনে করেন যে চালিয়ে যেতে পারে। মূলত এলাচ সহ মশলা ব্যবসা করতে গিয়েই সর্বশান্ত এসব ব্যবসায়ী। ঘটনা তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে 11 সদস্যের কমিটি গঠনের কথা জানান এই ব্যবসায়ী নেতা। যারা আমাদের কথা শুনে নাই আজকে তারাই সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ফ্লোটিং ব্যবসা করে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে হাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্য করেছেন। তারা না জেনে না শুনে ওনাকে পণ্য সরবরাহ করেছেন, কিন্তু সেগুলো ঠিকমতো হয়নি, অনার হয়নি। এখানে অনেক ব্যবসায়ী কিন্তু দেউলিয়া হয়ে যাবেন। এটা বাংলাদেশ সরকারের রাজস্ব খাতেও ব্যাঘাত ঘটবে। অভিযোগ, এলাচ সহ মশলা ব্যবসাকে কেন্দ্র করে সোনামিয়া মার্কেটে গত কয়েক মাসে বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যার ফাঁদে পড়েছে বহু মৌসুমী ব্যবসায়ী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শফিটিলা এলাকায় গেল শুক্রবার বিকেলের দৃশ্য এটি, যেখানে দেখা যায় সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকছে ভারতের গরু। কেবল মাটিরাঙ্গার এই সীমান্তে নয়, কোরবানির ঈদকে সামনে রেখে জেলার পানছড়ি ও রামগড়ের কয়েকটি পয়েন্ট দিয়েও অবৈধ পথে আসছে গরু, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। এই চোরাচালানের কারণে লোকসানের সংখ্যায় আছে দেশীয় খামারিরা, কেননা গত কয়েক বছর ধরে এমনিতেই বেড়েছে গোখাদ্যসহ আনুষঙ্গিক খরচ। এতে ভারতীয় গরুর দাপটে স্থানীয় পশুর ন্যায্য মূল্য না পেলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন খামারিরা। আমরা সারা বছর যে গরুকে একটা স্বপ্ন নিয়ে লালন পালন করেছি, বর্তমান দ্রব্যমূল্যের যে বাজার, এখানে খরচের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু যদি চোরাই পথে গরু আসে, ভারতীয় গরু, তখন আমরা আমাদের গরুর যে ন্যায্য মূল্য সেটা থেকে বঞ্চিত হব। ভারতের গরু যদি এরকম নামে যায়, তাহলে আমরা একটু আমাদের গরুর কাঙ্ক্ষিত দাম পাবো না। প্রশাসন যদি ওই ব্যবস্থাটা নেয় যে চোরাই লাইনের যে গরুটা আসতেছে ওই গরুটা যদি অফ হইতো, তাহলে আমরা খামারি যারা আছে তারা আরো অনেক লাভবান হতাম, এবং কি সকল কিছু ইয়ে করে সরকারের যে করটা আছে ওই করটাও সরকার ঠিক মতন পাইতো। তবে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে আনা গরুগুলো চিহ্নিত করা গেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশ বিভিন্ন স্তরে আমাদের গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে থানা পুলিশের আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। এই ধরনের যদি কোনো অপতৎপরতা দুষ্কৃতিকারী যারা থাকে, যারা আমাদের দেশের অর্থনীতি, যেখানে অর্থনীতিকে নিম্নমুখী করার জন্য যদি কোনো প্রচেষ্টা থাকে, আমরা তাৎক্ষণিকভাবে সংবাদপ্রাপ্ত হলে আইনের আওতায় আনব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবারে কোরবানিকে ঘিরে 3000 গরু ছাগল প্রস্তুত করেছেন খামারিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাড়তি নিরাপত্তা ও সুযোগ সুবিধার কারণে উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় রাজশাহী সিটি হাট। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা ঘিরে হাটটি সরগরম হয়ে উঠছে। দূর দূরান্ত থেকে কোরবানির পশু নিয়ে ছুটে আসছেন ব্যবসায়ী ও খামারিরা। তবে ক্রেতাদের বেশিরভাগের নজর ছোট ও মাঝারি গরুর দিকে। জানান, পছন্দসই পশু মিললেও মিলছে না দামে। যেভাবে দাম বলতেছে তো কাছাকাছি গেল গরু ছাড়তেছে না। গতবারের চাইতে একটু দাম বেশি চাচ্ছে, কিন্তু আসলে বেচা কেনা নাই। যদিও বিক্রেতাদের কণ্ঠে ভিন্ন সুর। তাদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় লালন পালন খরচ বেশি, এজন্য দামও বাড়তি। ইজারাদাররা বলছেন, আগের তুলনায় এবার কম আসছেন ব্যাপারীরা। যেগুলা গত বছর 1 লাখে পেয়েছি, এগুলাই 1 লাখে পাওয়া যাচ্ছে না, দাম বাড়েনি, গতবারের থেকে সেম দাম আছে। তুলনামূলক আপনার গতবারের চেয়ে দাম বেশি না ভাই। এমনি সমাধি তো আপনার 750 টাকা কেজি, মানে 30,000 টাকা মন গরু কিনে বেচা হয়। এখনও আপনার ওই 30,000 টাকা 31,000 টাকা মন কিনে বেচা হয়। এই মুহূর্তে এই জায়গাতে গরু বিগত যে সংখ্যা গরু ছিল সেই তুলনামূলক অনেক কম। এখন দাম গরু বৃদ্ধি পাচ্ছে, মানুষ আসছে, আর কত রুম কি পাচ্ছে কিনা হবে তা আমরা বলতে পারবো না। এদিকে পশুর হঠাৎ অসুস্থতায় চিকিৎসা দিতে প্রস্তুত আছে ভেটেরিনারি মেডিকেল টিম। হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পশুবাহী গাড়িগুলোকে জোর করে কোনো দিক দিয়ে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা, রাস্তায় যারা ক্রেতা আসবেন বা বিক্রেতারা যারা ফিরে যাবেন তাদের উপরে কোনো চাঁদাবাজি, নিরাপত্তার ঘাটতি হচ্ছে কিনা, এগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। প্রত্যেকটা হাটেই ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। ওখানে আমাদের সিটি হাটেও আমাদের কিন্তু ওই একটা চিকিৎসা কর্নার থাকবে। সেখানে কিন্তু আমাদের লোক, মানে রুটিন মাফিক যেদিন হাট বসবে সেদিন কিন্তু তারা সেখানে থাকবে। রাজশাহী জেলার মোট 31টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাংলাদেশ অর্থনীতি 2023-24 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা প্রকাশ করে সম্প্রতি। এতে নিত্যপণ্যের দামের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। গেল 5 বছরে চিকন চালের চেয়ে গরিবের মোটা চালের দাম বেড়েছে বেশি। দাম বাড়ায় পিছিয়ে নেই তেল, আলু, পেঁয়াজ, রসুন কিংবা মাংস ও ডিম। এর কারণ হিসেবে দায়ী করা হয়েছে সরকারের বাজার ব্যবস্থায় দুর্বলতাকে। আমাদের আয়ের সাথে সঙ্গতিহীনভাবে আমাদের খাদ্য ব্যয় বাড়ছে
এবং তার ভুক্তভোগী হচ্ছেন গরিব এবং সাধারণ মানুষ। আমরা মনে করি যে এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন সেই উদ্যোগগুলো অপর্যাপ্ত এবং এক্ষেত্রে কম্পিটিশন আরও যে বাজার ব্যবস্থার দুর্বলতার জন্য কম্পিটিশন কমিশনের কথা আগেও বলেছি। খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরও কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? জবাবে খাদ্য সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা সহ উৎপাদন ও বাড়তি পরিবহন খরচকে দুষলেন এই বিশেষজ্ঞ। খাদ্য বন্দরের প্রকিউরমেন্টটা প্রপার করতে পারে না, অল্প সামান্য করে তাও ফেল করে। গত 15 বছরে দেখবেন যে 50%ও তারা অ্যাচিভ করতে পারেনি। আমাদের দেশে ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই। কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা একরকম, বাণিজ্য মন্ত্রণালয় করে আরেক রকম। কৃষি অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন ব্যবস্থা জোরদারের পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে অনেকটাই কমিয়ে আনা সম্ভব খাদ্যের চড়া দাম। উৎপাদন যদি বাড়ানো যায় তাহলে আমাদের যে চাহিদা এবং সরবরাহের গ্যাপ সেটা অনেকটাই হ্রাস পাবে, কিন্তু তাও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমদানির উপর অনেকটাই নির্ভর করতে হবে। এখানে সিন্ডিকেট কাজ করছে এবং ব্যবসায়ীদের কারসাজি আছে, শক্ত হাতে ব্যবসায়ীদের কারসাজি দমাতে হবে। খাদ্যপণ্যের আমদানি ও সরবরাহ ঠিক রাখতে নির্দিষ্ট নীতিমালা মেনে চলার পরামর্শ এই বিশেষজ্ঞের। একটা সুন্দর ক্যালেন্ডার মেনটেন করতে হবে এবং যার আওতায় সরকার কখন কোন প্রোডাক্টটা আমদানি করবে এবং সেটার ডিস্ট্রিবিউশন মেকানিজম কি হবে তার একটা সুনির্দিষ্ট গভর্নেন্স নীতিমালা। এই কয়টা জিনিস যদি ফোকাস করা হয়, আমরা মনে করি যতই ইনফ্লেশন থাকুক না কেন আমরা একটা ভোক্তাকে স্বস্তিদায়ক আমরা মূল্য দিতে পারবো। লাগামহীন মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা গেলে অনেকটাই স্বস্তি আসবে জনজীবনে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইসরাত আমি, চ্যানেল 24, ঢাকা। পানি সংকটে একসময় অনাবাদি পড়ে থাকা এসব জমিতে এখন চাষাবাদ হচ্ছে পুরোদমে, আর তা সম্ভব করেছে মোহনপুর রাবার ড্যাম। কৃষকরা বলছেন ড্যাম নির্মাণের ফলে খুব সহজেই বড় আবাদ করতে পারছেন তারা, ফলে বেড়েছে ফসল উৎপাদন, পাশাপাশি নদীতে মিলছে প্রচুর পরিমাণ মাছ, যা তৈরি করেছে বাড়তি আয়ের সুযোগ। আমরা সবাই কম বেশি মাছ মারি, সবাই দিন আল্লাহ দিলে মোটামুটি ভালো চলতেছে। খুবই উপকার হয়েছে। পানি নিচে আসলে এখন মানে পানি উপরে পাওয়া যায়, মোটর দিয়ে পানি উঠার সুবিধা হয়, ফসল একটু ভালো হয়। দেশের সবচেয়ে এই বড় রাবার ড্যাম যে শুধু কৃষি আর মৎস্য খাতে ভূমিকা রাখছে তা নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য অবদান রাখছে পর্যটনেও। প্রতিদিনই এখানে ভিড় করেন শত শত মানুষ। এখানে মনে করেন একটু গোসল করতেছি, শান্তি লাগতেছে গরমের দিনে। বিভিন্ন জেলা থেকে আসতেছে রাবার ড্যাম দেখতেও, গোসল করতেছে, তার সঙ্গে কেউ খায় টুকিটাকি খাওয়া। রাবার ড্যাম হয়েতে এখন ব্যবসা বাণিজ্য করি, খাসি সংসার সুন্দর। কৃষি ও কৃষকের সুবিধার কথা মাথায় রেখেই রাবার ড্যামটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। রাবার ড্যামটা করার কারণে কৃষকরা 12 মাসই বিভিন্ন ফসল আবাদ করে, ধানের পাশাপাশি শাকসবজিও তারা আবাদ করতে পারে, পানির অভাবে আর তাদের থাকতে হয় না। এবং এখানে প্রচুর মাছ এখন পাওয়া যায়, জেলেরা তাদের জীবিকার একটা নতুন সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এই রাবার ড্যামটা করার কারণে। খরা মৌসুমে 40 কিলোমিটার এলাকায় নদীর পানি মজুদ রাখার ক্ষমতা সম্পন্ন এই রাবার ড্যামটির দৈর্ঘ্য 135 মিটার। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। মনোমুগ্ধকর এই দৃশ্য হিমালয় কন্যা নেপালের, যার আকর্ষণে প্রতি বছর দেশটিতে ছুটে আসেন বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসু মানুষ। তাই বলা যায় পর্যটনই দেশটির অর্থ উপার্জনের অন্যতম চাকা। এছাড়াও রয়েছে কৃষি নির্ভর নানান উৎস, যার একটি প্রাকৃতিক মধু সংগ্রহ। বংশ পরম্পরায় এই প্রাকৃতিক সম্পদ আহরণ করেই সংসারের খরচ মেটায় রাজধানী কাঠমান্ডু থেকে বহুদূরের আইতাপ্রসাদ গুরুং সহ আশপাশের এলাকার বাসিন্দারা। এবারও চলছে সংগ্রহ অভিযান। পড়ে যাওয়ার ভয় থাকলেও দড়ি দিয়েই সিঁড়ি ভাঙতে হবে আমাকে, একই সাথে আহরণ ও থাকতে হবে নিরাপদে, কারণ এই মধু বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই চলবে সংসার। তবে এবার শঙ্কা দেখা দিয়েছে ঐতিহ্যের অংশ হয়ে ওঠা মধুর পরিমাণ নিয়ে। স্থানীয়রা বলছেন দিন দিনই কমছে মৌমাছির সংখ্যা, সাথে কাঙ্ক্ষিত মধুও। প্রতি বছর মে মাসের মাঝামাঝিতে মধু আহরণ শুরু করি আমরা। এবার মৌচাক খুবই কম, বৃষ্টির অভাব নাকি গাছপালা কমে যাওয়ায় তা জানি না। মনে হচ্ছে না আশানুরূপ মধু মিলবে।
চারিদিকে গরু চড়ানোর জায়গা নেই বললেই চলে, এমনকি মৌমাছিও নেই। আগে আমাদের বাপ দাদারা ছোট গাছও কাটতে দিতেন না। এবার সপ্তাহ ধরে সংগ্রহ করা গেছে প্রায় 150 লিটার মধু। বিক্রি হয়েছে 2000 নেপালি রুপিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন বিরূপ প্রভাব ফেলেছে হিমালয়ের মৌমাছির জীবনচক্রে। জলবায়ুর পরিবর্তন, বিশেষ করে ভূমিধস, বন্যা, হিমালয়ের ক্লিফ মৌমাছিকে নানাভাবে প্রভাবিত করেছে। আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মৌচাকের শক্তি এবং মধু মজুতে চাপ পড়েছে। প্রভাব পড়েছে কলোনি তৈরি ও মৌমাছির স্বাস্থ্যের উপর। হিমালয়ের দৈত্যকার মৌমাছি বা অ্যাপিস লেবেরিওসার উপনিবেশ থেকে মেলে ম্যাড হানি, হ্যালুসিনেশন তৈরি, অর্থাৎ নেশাজাতীয় গুণের কারণেই এমন নাম দেয়া হয়েছে এই মধুর। তাই বিশ্বজুড়ে চাহিদাও বেশি। মামুন উর রশিদ, চ্যানেল 24। 2 দশক ধরে এই রাজধানীতে বসবাস 50 ঊর্ধ্ব আরাফাত হোসেনের। চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে। 8 মাস ধরে সেটিও আর নেই। তাই ক্ষুদ্র একটি ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে এই শহরের বুকে টিকে থাকতে তার চলছে এখন প্রাণান্তকর চেষ্টা। দুর্মূল্যের এই বাজারে সেখানেও হাত ছাড়ার জো নেই। সাথে যোগ হয়েছে বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর দুশ্চিন্তা। সংসার চলুক আর নাই চলুক, অন্তত 5% হারে কর প্রতি বছর তাকে দিতেই হবে। জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বমুখী। এই পর্যায়েতে আমাদের সংসার চালাই দুর্বিষহ জীবনযাপন হয়ে গেছে। এখন আমরা এই করের আওতায় বললে তো আমাদের আরও বিভাগে পড়ে যাবো। যে আমাদের করের আওতায় নিলে আমাদের তো জীবনমান নির্ধারণ করাই কষ্ট হয়ে যাবে। আরাফাতের মতো দেশের কয়েক কোটি মধ্যবিত্তই এখন এমন দুঃসহ চাপে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, বছর জুড়ে গড়ে প্রায় 10% মূল্যস্ফীতির চাপে ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকতে প্রয়োজন মাসে অন্তত 40,000 টাকা। খাবারেই যেখানে খরচ 24,000। এরপর যেখানে সঞ্চয় হয় না সেখানে সরকারকে কর দেওয়ার চিন্তাই যেন অবান্তর। তাই কর কাঠামোয় সুশাসন নিশ্চিত করতে উপরের স্তরে করের হার বাড়ানোর পরামর্শ এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। আসলে এটা বাস্তবমুখী হওয়া উচিত হতে পারে যদি যারা সক্ষম তারা যদি ন্যায়সঙ্গতভাবে নিয়মতান্ত্রিকভাবে কর দেয়, তাহলে আর আমার এই নিচের এই এদেরকে এত করতে হয় না। কারণ এদের করা মানে তো অনেক কষ্ট। এটা যৌক্তিকভাবে হতো, সেটা হলো যে নিম্ন আয়ের যারা করদাতা আছেন তাদেরকে আর একটু বেশি স্বস্তিটা দেওয়ার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটু চিন্তা করা উচিত। বিশেষত এইটা স্বাভাবিক সময়ের সাথে চিন্তা করলে হবে না, কারণ এখন একটা উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছি আমরা, যেটা পুরোপুরি সরকারি হিসাবের ভিতরেও আসছে না। এনবিআরের জন্য চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 17% বেশি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আসছে কোরবানির ঈদ, তাই ব্যস্ততা বেড়েছে নাটোরের চামড়া ব্যবসায়ীদের। চলছে গুদাম ও আড়ত খালি করার কাজ। ব্যবসায়ীরা জানান, আগের চেয়ে বাড়বে চামড়ার সরবরাহ, তবে ভোগান্তিতে ফেলতে পারে ট্যানারি মালিকদের কাছে রয়ে যাওয়া আগের বকেয়া। সক্রিয় কাঁচা চামড়া পাচারকারী চক্রও। এই বছর আমরা নগদ ছাড়া বাকি বেশি নেই, সম্পূর্ণ চামড়া আমরা নগদ বেশি। এই বছর পুরাতন টাকা আমরা কোম্পানিদের কাছে পাবো, সে টাকা এখনও অনাদায়। এই দিব এই বলে আমাদেরকে ঘোরায়। গত বছরের তুলনায় এই বছর আমরা আশা করতেছি নাটোরে চামড়া অধিক আমদানি হবে এবং আমরা অধিক মুনাফা অর্জন করব। চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া, যেখানে দাবি লবণ সিন্ডিকেটের তৎপরতা বন্ধের। করোনা পরবর্তী কয়েক বছরের তুলনায় এবার আমদানি অনেকটাই বেশি হবে বলে আশা করছি, কারণ চামড়া নাটোরে গত বছর প্রায় নগদেই বেচা কেনা হয়েছে। পূর্বের টাকা আমরা যদিও এখন পর্যন্ত কোনো পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু হালের যে চামড়াগুলো এগুলো আমরা নগদ টাকায় বেচা কেনা করেছি। লবণ সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই। সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যে লবণ বেচবে বলে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের বিসিকের কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন, তারা সহ আমাদের প্রশাসনের সর্বাত্মকভাবে নজরদারি থাকবে। ছাগলের চামড়া সংরক্ষণে বিসিকের সহায়তায় জেলার কমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে জেলা প্রশাসন। রয়েছে বাড়তি নজরদারি। ছাগলের যে চামড়াটি রয়েছে
ওটি সংরক্ষণের জন্য প্রায় 1 কেজি করে লবণ লাগে। এটি আমরা জেলা প্রশাসন এবং বিসিকের পক্ষ থেকে আমরা এটা সরবরাহ করব। যে মাদ্রাসা আমাদেরকে তাদের দাবি জানাবে। স্থানীয় চামড়া বাজার থেকে কোরবানির ঈদে গরু ছাগল মিলিয়ে প্রায় 12 লাখ চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা, আর প্রায় 30 জেলার চামড়া বিক্রি হয় নাটোরের আড়ত থেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেখি না আরেকটা জিনিস দেখি বাজেটের পরে বাজেট প্রস্তাবনার সপ্তাহখানেক পর নানা পর্যবেক্ষণ তুলে ধরতে এই সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই কালো টাকা বৈধ করার সুযোগের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় নজর না দেয়া, আর্থিক খাত সংস্কারের রূপরেখা না থাকায় সংকট থেকে উত্তরণের বাজেট দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বলেন, প্রস্তাবিত কর কাঠামোতে আরও চাপে পড়বেন সাধারণ মানুষ। অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট, এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে। 16,000 কোটি টাকা বাদ দেয়া হয়েছে, 12,000 শিক্ষায় আর 4,000 স্বাস্থ্যে। আপনার প্রত্যেকবারে কোনো করা হয়েছে, কোনো টাকা আসে নাই। অন দ্য কন্ট্রারি, ইট অনলি শোজ স্টেট স্পন্সরশিপ অফ চিটিং। যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে, সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, একেবারেই নগণ্য। পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। বক্তারা বলেন, রাজস্ব আহরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই সরকারের। ফলে দিন শেষে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে পড়বে নতুন বাজেট, যা সুযোগ কমাবে বেসরকারি বিনিয়োগের। এছাড়া সুদের ব্যয় নিয়েও চিন্তার কথা জানান আলোচকরা। বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। আরও কৌশলী, আরও সৎ হওয়ার একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের সন্ধিক্ষণের মুহূর্তে আছি। আমরা সেই উচ্চতর লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য আমাদের সেই আকাঙ্ক্ষাটা আছে এবং এটা করাটা প্রয়োজন। বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে পাকিস্তান সমাজ থেকে পুষ্ট হয়ে কোনো খাত, কোনো সেক্টর, কোনো গোষ্ঠী আছেন। এ সময় ব্যাংক খাত নাম সর্বস্ব উন্নয়ন প্রকল্প ও বাজার ব্যবস্থাপনার সমালোচনা করেন বক্তারা। বলেন, সংকট সমাধানে প্রয়োজন ছিল আরও সাহসী বাজেটের। এইবার হচ্ছে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই না। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির টাকা জোগাতে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে আবারও ঋণ নেওয়ার বড় লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী, যার কঠোর সমালোচনা করা হয় ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এই সেমিনারে। বক্তারা বলেন, ব্যাংক খাতের ওপর চাপ কমাতে অন্তত 50,000 কোটি টাকা কমানো উচিত বাজেটের আকার। এই সময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমালোচনা করে বক্তারা বলেন, এই খাতের প্রয়োজনীয় সংস্কারে সঠিক পদক্ষেপ নাই নতুন বাজেটে। The banks which are in liquidity problem, they created their own problem. It's not a problem of Bangladesh Bank that it is created. They created their own problem. They need to solve it. Liquidity injection must stop. If that policy is continued, in my view, inflation should start coming down. বক্তারা বলেন, এখনও প্রশ্নবিদ্ধ দেশের ব্যবসায় পরিবেশ, কিন্তু তারপরও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে নতুন বাজেটে, যা বাধাগ্রস্ত করতে পারে উদ্যোক্তাদের। কর ব্যবস্থার হয়রানি বন্ধে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের পরামর্শ দেন এমসিসিআই প্রেসিডেন্ট। In overall tax collection, enhance tax administration capacity and deliver adequate services to the public. অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনীতির টেকসই উন্নয়নে উপযোগী বাজেট দেওয়া হয়েছে, যদিও ঋণ নির্ভরতার সমালোচনাকে যৌক্তিক বলে মনে করেন তিনি। Over time, the economy has acquired some structure, it has acquired some behavioral pattern, and you cannot overnight dictate change of that pattern. অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। বলেন, এতে নিরুৎসাহিত হবেন সৎ ব্যবসায়ীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। একটু ঘুরিয়ে বলা প্রবাদটি বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের সাথে দারুণভাবে মিলে যায়। শ্রীলঙ্কা নেপাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সুপার 8 সম্ভাবনার পাল্লা বাংলাদেশের দিকেই ভারী।
কিভাবে বাংলাদেশ খেলতে পারে দ্বিতীয় রাউন্ড চলুন মিলিয়ে নেওয়া যায়। তার আগে নজর দিতে হবে পয়েন্ট টেবিলে। ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা সবার উপরে, নিশ্চিত সুপার 8, সঙ্গে গ্রুপ শ্রেষ্ঠত্ব। না হলেও তারাই হতো D1। টুর্নামেন্ট শুরুর আগের সিডিং অনুযায়ী এক জয় নিয়ে পরের 2 অবস্থানে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। রান রেট কিছুটা এগিয়ে রাখছে টাইগারদের। যেমন নেপাল কম ম্যাচ খেলে এগিয়ে শ্রীলঙ্কার চেয়ে, শেষ 2 দলের পয়েন্ট সমান 1। আইসিসির নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে আসবে রান রেট, তারপর হেড টু হেড। তাতেও সমাধান না হলে টুর্নামেন্ট শুরুর আগের সিডিং অনুযায়ী এগিয়ে থাকা দল চলে যাবে পরের রাউন্ডে। এবার দেখা যাক সম্ভাবনায় কারা টিকে আছে। অঙ্কের হিসাবে বাকি 4 দলই। জটিল সে সমীকরণে যাবার আগে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা যায়। বাকি 2 ম্যাচের 2টিতে জিতলে বাংলাদেশ নিশ্চিত করবে শেষ 8-এ থাকা। কোনো হিসাব লাগবে না, 1 ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে। সেই জয়টা যদি নেদারল্যান্ডসের সঙ্গে আসে তাহলে কথাই নেই। হারলেও নেপালের সঙ্গে বড় জয় রান রেটে তাদের এগিয়ে থাকা নিশ্চিত করবে। কেননা ডাচরা বাংলাদেশের কাছে যদি হেরে যায় তাহলে তাদের শ্রীলঙ্কার বিপক্ষেও অনেক বড় ব্যবধানে জিততে হবে। সেটা কতটা বাস্তবসম্মত? যেমন শ্রীলঙ্কার মাত্র 1 পয়েন্ট নিয়েও ভাগ্য আর পারফরমেন্সের জোড়া সাঁকো মেলানোর আশায়। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার প্রার্থনার পর নেপালের কাছে বাংলাদেশের পরাজয় চাইতে হবে তাদের। আর নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে জিততে হবে বড় ব্যবধান। নেপালকেও হেলাফেলা করলে চলবে না, অঙ্ক তাদের পক্ষেও আছে। বাকি 2 ম্যাচে জিতলেই হারবে বাংলাদেশ, তাহলে তারাও তো যেতে পারে। বাংলাদেশ যদি সব সমীকরণ মিলিয়ে সুপার 8-এ ওঠে তাহলে ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড আফগানিস্তানের এক দলের সাথে খেলবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। অদ্ভুত সূচির ফাঁদে টি-20 বিশ্বকাপ। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সুপার 8 নিশ্চিত করার মিশনে নামবে, সেখানে নিউজিল্যান্ড নামবে দ্বিতীয় ম্যাচে। এমনকি এই সি গ্রুপের দল উগান্ডা এরই মধ্যে 3 ম্যাচ খেলেছে, কিউইরা মাত্র 1টি। তবে সুচিন্তা যাই হোক, ম্যাচটা ব্ল্যাক ক্যাপদের টিকে থাকার মিশন। কারণ আফগানিস্তানের কাছে হার দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ, তাই পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মেলাতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচটা নিয়ে শঙ্কা সম্ভাবনা সবই আছে। বৃষ্টির জন্য আগের দিন 2 দলেরই মাঠের অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। ম্যাচ ভেন্যু ব্রায়ান লারা স্টেডিয়াম ত্রিনিদাদে। সেই ত্রিনিদাদে শুরু হয়েছে বর্ষা মৌসুম। মঙ্গলবার স্থানীয় আবহাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করে রেখেছিল, যার অর্থ বজ্রপাতের শঙ্কা। তবে বুধবার অর্থাৎ ম্যাচ ডে নিয়ে খুব একটা শঙ্কা নেই। শঙ্কা অবশ্য গ্যারি স্টিডের আছে। প্রথম ম্যাচ বড় ব্যবধানে হার আর দ্বিতীয় ম্যাচের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পেয়ে বিরক্ত ব্ল্যাক ক্যাপ কোচ। তবে এইসব কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান কিউই ক্রিকেটাররা আর ফুরফুরে মেজাজে ক্যারিবীয়রা। গায়ানায় আমরা বেশ ভালো অনুশীলন করেছি। সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে দল ভালোভাবেই জানে, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। নিউজিল্যান্ড চাপে থাকবে, তাদের সাথে খেলার এখনই সেরা সময়। আমরা নিজেদের উপর আস্থা রাখছি। টি-20তে 19 ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড, যার 11টি জিতেছে ব্ল্যাক ক্যাপস, 6টি ক্যারিবীয়রা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।